আজকের রাজনীতি প্রত্যেকটা মুহূর্তে যেন বিষ উদ্গার করছে। আজকের রাজনীতি যেন সাধারণ মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিচ্ছে। আজকের রাজনীতি ধীরে 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 ভালো মানুষগুলোকে গ্রাস করে নিচ্ছে। গ্রাস করে নিচ্ছে আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং আমাদের উৎকৃষ্ট মনোভাব। আজকের রাজনীতি সৃষ্টি করে দিচ্ছে ভাইয়ে ভাইয়ে ঝগড়া। আজকের রাজনীতি সৃষ্টি করে দিচ্ছে বাড়ির মধ্যে হানাহানি। আজকের রাজনীতি সৃষ্টি করে দিচ্ছে শিক্ষার অধঃপতন এবং আমাদের সম্পূর্ণভাবে বেকারত্ব। আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আমি আজকের এই রাজনীতি নিয়ে আলোচনা করতে চলেছি। যারা যারা রাজনীতি করেন বা রাজনীতি নিয়ে অন্ধভক্ত হয়ে বসে আছেন বর্তমান দিনেও, তাদের ক্ষেত্রে বলবো আপনাদের জন্য এই ভিডিওটা নয়। রাজনীতির অন্ধ ভক্তরা আজকের এই ভিডিওটা দেখবেন না। দেখুন তারাই যারা রাজনীতির বাস্তবতা সম্পর্কে জানতে আগ্রহী। শুরু করি 1947 সাল। সেই সময় সবে ভারতবর্ষ মুক্তি পাচ্ছে ব্রিটিশদের হাত থেকে, এবং 200 বছরের এই বিরাট শাসন থেকে যখন ভারত মুক্ত হচ্ছে, তখন এই আশায় মুক্ত হচ্ছে যে আগামী সময়ে ভারতবর্ষ শ্রেষ্ঠ স্থানে উপনীত হবে। এবং শুধু ভারতবর্ষ কেন, ভারতের সঙ্গে সংলগ্ন বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, অথবা অন্যান্য যতগুলো দেশ আছে, শ্রীলঙ্কা হোক, যতগুলো দেশের ওপর ইংরেজরা আধিপত্য কায়েম করেছিল, সেই প্রত্যেকটি দেশের ওপরেই কোথাও না কোথাও, সেই সকল দেশের ওপরেই যেহেতু ব্রিটিশদের একটা আধিপত্য ছিল, তো সেই সকল দেশের নাগরিকরা মনে করতো ব্রিটিশরা চলে যাওয়ার পর আমাদের দেশ মনে হয় সুন্দরভাবে বেড়ে উঠবে, বেকারত্ব আর থাকবে না, সাধারণ মানুষ খুব আনন্দে থাকবে, হাসি খুশি থাকবে, আমরা স্বতন্ত্র হতে পারবো, আমাদের ভেতরে স্বতন্ত্রতা আসবে, যার ফলে গণতন্ত্র কাজ করবে। কিন্তু পরিস্থিতিটা ঠিক অন্যই হলো। 1947-এর পর যখন ইন্ডিয়া সম্পূর্ণভাবে স্বতন্ত্র হলো, সেই সময় সামর্থ্য এলো কংগ্রেস সরকারের হাতে। আপনারা যদি একটু বেকারত্বের লিস্টটা দেখেন তো দেখতে পাবেন সেই সময় 1948 to 1950-তে আমাদের এখানে খুব বেশি বেকারত্ব ছিল না, বরং ইংরেজ আমলে আমাদের দেশে বলে বেকারত্ব একটু কমই ছিল। বেশি বেড়েছে এখন কিংবা এর আগেও। 7.5% বেকারত্ব আনএমপ্লয়মেন্ট রেট যদি আপনি গুগলে দেখে নেন। তো যদি ভারতবর্ষের জনসংখ্যা 145 ক্রোড় ওই 140 ক্রোড় হয়ে থাকে, তো তাহলে 7.5% কি 7.2% বেকারত্ব মানে তার পার্সেন্টেজটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আপনারা একবার বুঝতে পারছেন? সিমিলারলি বাংলাদেশের তো আরও খারাপ অবস্থা। বাংলাদেশে যখন স্বতন্ত্র হলো তখন ভাবলো সবাই সব কত ভালো হবে, হলো পুরোটা উল্টো। ইন্ডিয়ার তো তবু গ্রোথ আছে, কিন্তু বাংলাদেশের গ্রোথ ধ্বংস করে দিচ্ছে। আমি স্পেসিফিক কোনো রাজনীতিকে এক্ষেত্রে টানবো না যে এ খুব ভালো ছিল, এ তো একেবারে সুন্দরভাবে দেশ চালিয়েছে, আর ওই রাজনীতিটা তো ওই রাজনৈতিক দলটা আসার পরে তো এই 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 হয়েছে। কোথাও একটু বেশি খারাপ হয়েছে, কোথাও একটু কম খারাপ হয়েছে। রাজনীতি আসার পরে মুষ্টিমেয় লোকজন যখন একটা বড় ক্ষমতায় বসে, তখন সেই মুষ্টিমেয় মানুষজন চিন্তা করে কিভাবে এই নিচের শ্রেণীর মানুষগুলোকে শোষণ করে সেখান থেকে অর্থ তোলা যায়। যারা রাজনীতি করতে আসে তারা কি সন্ন্যাস গ্রহণ করে রাজনীতি করতে আসে? আমরা তো সেই ধরনেরই সমাজসেবী চাই না, যিনি স্বামী বিবেকানন্দের মতো কোথাও না কোথাও সম্পূর্ণ অনাসক্তভাবে আমাদের সেবা করবে। কিন্তু আমাদের ক্ষেত্রে রাজনীতিটা এমনই হয়ে গেছে যেখানে রাজনীতির সমস্ত গণ্ডি পেরিয়ে গেছে। রাজনীতি একটি নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে হওয়া উচিত। যখন সেই সীমাকে অতিক্রম করে সেই রাজনীতি শিক্ষায়, রাজনীতি স্বাস্থ্যে, রাজনীতি সর্বত্র যদি ছড়িয়ে পড়ে না, যখন ছড়িয়ে পড়বে না, তখন আপনারা লক্ষ্য করে দেখবেন যে সেই রাজনীতি আখড়াটা আপনাদের বাড়িও হয়ে গেছে, আপনাদের প্রতিবেশী পাড়াও হয়ে গেছে, আপনাদের সর্বত্র সেই একই রাজনীতির ধাঁচ দেখতে পাবেন। উচ্চ পদস্থ কর্মীরা, অর্থাৎ রাজনীতির যে উচ্চ পদস্থ সুপ্রিম লোকেরা যে ধরনের স্টেপস, যে ধরনের আকার ইঙ্গিত, যে ধরনের ভাবধারা, যে ধরনের ভঙ্গিমা এবং যে ধরনের ধারণা নিয়ে অধিষ্ঠান করছে, আমাদের দেশের নিচু স্তরের সাধারণ মানুষরাও ওই একই ভাবনা ভাবতে থাকে। যার জন্য উচ্চ স্তরের রাজনৈতিক নেতারা যত নিকৃষ্ট হয়,
সাধারণ মানুষের ভেতরে নিকৃষ্ট নিউজ তথা সাধারণ মানুষের ভেতরে নিকৃষ্ট ধারণাগুলো তত বেশি পরিমাণে বাড়তে থাকে। রাজনীতি ব্রিটিশরা তৈরি এমনভাবে করে দিয়ে গেছিল যেখানে কিনা কোথাও না কোথাও যে আমরা নিজেদের ট্র্যাপেই নিজেরা ফেঁসে থাকবো, মানে আর উন্নতির কোনো রাস্তাই তৈরি হবে না। যদি আমরা স্বতন্ত্রভাবে দেখি, এই যে গণতন্ত্রটা যেটাকে বলা হয়, এটা কি আদেও গণতন্ত্র? কেন গণতন্ত্র বলবো না? তার কারণ আমরা প্রত্যেকে পাওয়ার দিচ্ছি কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে। আমরা পাওয়ার না দিলেও জোর করেও ভোট লুট হয়ে যাচ্ছে। তো জোর করে ভোট লুট হয়ে গিয়ে তারা পাওয়ারে চলে আসছে। একটা কথা বোঝার দরকার আছে, এখানে পাওয়ার আর পজিশনসের গল্প আসছে। যেখানে মুষ্টিমেয় লোককে সর্বাধিক শক্তি দিয়ে দেওয়া হলো এবং অধস্তন সাধারণ মানুষদেরকে নিচু স্তরে রাখা হলো, সেখানে কি করে গণতন্ত্র শব্দটা আসতে পারে? আগেকার দিনে রাজনৈতিক মানে রাজতন্ত্রটা ছিল, সেখানে একজন রাজা ছিল, মন্ত্রী পারিষদরা ছিল, তারপরে সাধারণ মানুষ থাকতো। এখন রাজার জায়গায় কিছু মুষ্টিমেয় লোক হয়ে গেছে, যদিও বা উৎকৃষ্ট স্থানে প্রতিষ্ঠিত একজন প্রধানমন্ত্রী বা একজন মুখ্যমন্ত্রী। মানে তখনকার দিনেও যেমন রাজতন্ত্র চলতো, সিমিলারলি এখনকার দিনেও চলছে, অন্য নামেই চলছে, অন্যভাবে চলছে। কই আমরা তো রাজনীতিটাকে এইভাবেও তৈরি করতে পারতাম যে রাজনীতিতে আসতে গেলে পড়াশোনা করে এই ডিগ্রি নিয়ে এই ভাবধারাগুলোকে নিয়ে আসতে হবে। আজকের দিনে ইউপিএসসি পরীক্ষার সময় যেভাবে ক্রস চেক করে নেওয়া হয়, যেভাবে পরীক্ষা প্রিলিমস মেন্স ইন্টারভিউ দিয়ে যেভাবে সিলেকশনস হয়, সেইভাবে যদি রাজনীতিতে সিলেকশনস হতো একবার ভাবতে পারছেন ঠিক কী ধরনের লোকেরা রাজনীতিতে আসতো? আসতো তারাই যারা সৎ মানুষ, তার কারণ তাদের সাইকোলজিক্যালও টেস্ট নেওয়া হতো। কিন্তু এখন রাজনীতিতে কীরকম লোক আসছে? রাজনীতিতে তারাই আসছে যাদের আসতে ইচ্ছা করছে, কারণ রাজনীতিতে প্রচুর টাকা, রাজনীতি করো জীবন একদম আমাদের বলতে যাবে, তো আমাদের পড়াশোনা করবার দরকার নেই, অল্প 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 ভাষণ এদিক ওদিক থেকে শুনে সাধারণ মাথায় যা ঢুকিয়ে নিলাম, ব্যাস দিব্যি চলছে রাজনীতি। আর এই রাজনীতি এখন সমস্ত সীমা ক্রস করেছে। সাধারণ ধর্মে ধর্মে যুদ্ধ লাগাচ্ছে, জাতিতে জাতিতে যুদ্ধ লাগাচ্ছে, সাধারণ মানুষকে ধীরে 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 একটুকু মানে এক মুঠো ভাত সাধারণ মানুষ খাবে বলে এখন কাতরাচ্ছে, সেই ভাতটুকু নিয়েও কেড়ে নিয়ে চলে যাচ্ছে রাজনীতিবিদরা। হচ্ছে তো এরকম। যদি আপনারা বিচার করে দেখেন, তো যে ধরনের ট্যাক্স চাপানো হচ্ছে সাধারণ মানুষের উপর থেকে, মানে ইদানিং করে আমাদের ভারতবর্ষের ট্যাক্স সিস্টেমটা এখন ঠিকঠাক জায়গায় এসেছে। আমি শুধু ভারতবর্ষেরই গল্প দিচ্ছি না, ভারতবর্ষের সংলগ্ন প্রতিবেশী দেশের বিভিন্ন মানুষরা আমার ভিডিও দেখে থাকে। আমি তাদের ক্ষেত্রেও বলবো যে তারা রাজনীতির কি ভয়ঙ্কর হিংসা দেখতে পাচ্ছে চোখের সামনে। আর এগুলো শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ কায়েম করবার জন্য, কোনো মানুষের উপকার করবার জন্য নয়। যদি উপকার করবার জন্য হতো তাহলে আগে শিক্ষাকে ওপরে তোলা হতো। শিক্ষার কি ওপরে তুলেছে? কিছুই তোলেনি। যে শিক্ষা আছে সেই শিক্ষাটাকে আরো নিকৃষ্ট বানানো হচ্ছে। স্বাস্থ্য যে জায়গাটা আছে সেই স্বাস্থ্যের জায়গাটাও নিকৃষ্টতর হচ্ছে। এই জিনিসগুলো হয়ে যাচ্ছে। আমাদের ভারতবর্ষে আগামী সময়ে ধীরে 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 তবুও উন্নতি হচ্ছে, যেটা আগে কখনো আমরা দেখতে পাইনি। আগে ভুলভাল ইতিহাস পড়ানো হতো, এখন সেই ইতিহাসগুলো রেকটিফাই করা হয়েছে। তবু ভারতবর্ষের একটা ভালো জনমত তৈরি হয়ে আছে এখন সেই জন্য। কিন্তু যদি ভারতবর্ষের এই যে জনজাতি আছে এবং এই যে বর্তমানে যে মানে এক কথায় যে রুলিং পার্টি, সেখানকার লোকজনেদের চিন্তাভাবনা যদি নিকৃষ্ট হয়ে যায়, হতেই তো পারে, তাহলে আমাদের ভারতবর্ষও কিন্তু রং দিকে পরিচালিত হবে। তো গণতন্ত্র মানে এই নয় যে একটি মুষ্টিমেয় দলকে, মুষ্টিমেয় ব্যক্তিগোষ্ঠীকে ওপরে তুলতে হবে। রাজনীতি জিনিসটা যেখানে থাকে, রাজ শব্দটা যেখানে থাকে, রাজনৈতিক শব্দটা যেখানে থাকে, সেখানে গণতন্ত্রের শব্দটা বেমানান। গণতন্ত্র সেটাই হওয়া উচিত যেখানে ওপর স্তরে প্রতিষ্ঠিত হবে, যারা যারা প্রতিষ্ঠিত হচ্ছে তারা তাদের নিজস্ব পদ যেটা পাচ্ছে সেটা পরীক্ষা দিয়ে সিলেকশন হয়ে, ইন্টারভিউ দিয়ে যেমন সাধারণ চাকরিতে সিলেকশন হয়, ঠিক সেই রকমই সিলেকশনস হয়ে যদি তাদেরকে পলিটিক্যাল লিডার বানানো হতো, তাহলে মানতাম যে হ্যাঁ তারা সেবা করতে এসেছে। না হলে তো তারা আমাদের সঙ্গে ব্যবসা করতে এসেছে সাধারণভাবে। এটাই কি সত্যি নয়? যদি সুন্দরভাবে সাইকোলজিক্যাল টেস্ট নিয়ে, সুন্দরভাবে ভ্যালিউস, মোরাল ভ্যালিউস থেকে শুরু করে প্রচুর টেস্ট দিয়ে যদি পলিটিক্যাল লিডার হওয়া যেত, কত সংখ্যক লোক পলিটিক্সে আসতো? আসতোই না। তাহলে মুষ্টিমেয় লোক ক্ষমতাতেও বসতো না, কারণ কোনো দলও গণতন্ত্র তো সেটাই যেখানে কোনো দল নেই, যেখানে দেশের প্রত্যেকে একটা নির্দিষ্ট কার্যভারে আছে।
মানে কয়েকটি গ্রাম নিয়ে একটি মণ্ডল সংস্থা, সেই মণ্ডল সংস্থা থাকবে সবার উপরে, এবং সেখানেও একটা নির্দিষ্ট পরীক্ষা দিয়ে সেই স্তরে পাস করা যায়। এতে রিক্রুটমেন্টও প্রচুর পরিমাণে হয়। পলিটিক্যাল রিক্রুটমেন্ট যদি হয় পরীক্ষা দেওয়ার পরে, এবং গভর্নমেন্ট চাকরির মধ্যে যদি পলিটিক্যাল রিক্রুটমেন্ট হতো না, আজকে কেউ কিন্তু আমাদের দেশের কোনো মানুষই কিন্তু বেকার হয়ে থাকতো না। আজকে বেকার হয়ে থাকার সব থেকে বড় কারণ হচ্ছে মেজরিটি অফ কেসেস সবাই পলিটিক্সে ঢুকে গেছে। আর পলিটিক্সে সব ঢুকছে, বলছে এখানে ঢোকো, এখানে প্রচুর প্রচুর পাবে। তো প্রচুর পাওয়ার যেখানে গল্প আছে, সেখানে আসারও গল্প আছে প্রচুর। আমরা মানছি যে এখন যে আমাদের ভারতবর্ষে জিডিপি আসছে সেটা অনেক বেশি বা ঠিকঠাক, কিন্তু বেকারত্বের সংখ্যাটাও নেহাত কম নয়। তো নয় নয় করে শ্রীলঙ্কাও ডুবতে বসেছে, বাংলাদেশেরও অবস্থা খুব টলমলো, পাকিস্তানেরও অবস্থা টলমলো, অন্যান্য দেশগুলোরও অবস্থা টলমলো। ভারতবর্ষ ধীরে 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 উঠছে ওপরে। সেটা ভারতবর্ষের একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সুপ্রভাবে এখন চলছে, কিন্তু তার সঙ্গে বেকারত্বের লিস্টটাও দেখতে হবে, অন্যান্য রাজনৈতিক লিস্টটাও দেখতে হবে। সব ক্ষেত্রে যে অল গুড হচ্ছে এমনটাও নয়। তো বুঝলেন, রাজনীতি আদপে মানুষের ভালো কিছু করছে না। রাজ শব্দটা যেখানে আছে, রাজনীতি শব্দটা যেখানে আছে, রাজনৈতিকে যেখানে রাজটা লুকিয়ে আছে, সেখানে রাজ করার জন্য মানুষ আসে। সেখানে গণতন্ত্রের যেখানে সাধারণ মানুষের যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাকে তুলে ধরবার জন্য তারা আসে না। এটাই আসল সত্য। আর এটা যত তাড়াতাড়ি বুঝে যাবেন, তত তাড়াতাড়ি ঘরে ঘরে হানাহানি, নিজেদের ভেতরে মারপিট, ধর্মে ধর্মে যুদ্ধ, জাতিতে জাতিতে হানাহানি, সাধারণ মানুষের ভেতরে যে অধঃপতন, শিক্ষায় অধঃপতন, স্বাস্থ্যে অধঃপতন, এগুলো বন্ধ হয়ে যাবে। তাই সময় এসেছে, একজোট হন, একজোট হয়ে নিজেদের কমিউনিটি তৈরি করুন, এবং সেই কমিউনিটি তৈরি করে আপনারা সরকারের কাছে লিখিতভাবে নথি দিন যে আমরা আগামীকাল পলিটিক্যাল লিডার চাইছি, সম্পূর্ণভাবে এক্সাম দেওয়ার মাধ্যমে, ইন্টারভিউয়ের মাধ্যমে সম্পূর্ণভাবে সিলেকশনস করাতে হবে, এবং তাদের সম্পূর্ণ সাইকোলজিক্যাল টেস্ট নিয়ে, মোরাল ভ্যালু টেস্ট নিয়ে তাদেরকে একটি নির্দিষ্ট পলিটিক্যাল পোস্ট দেওয়ার দরকার আছে, যেখানে কিনা তার একটা সরকারি মাইনের মতো ব্যবস্থা হয়ে যাবে। এবং এই ধরনের পরীক্ষা দেওয়ার মাধ্যমে যেন প্রত্যেকে রাজনৈতিক নেতা যে স্থান আছে, সেই স্থান যেন প্রাপ্ত হতে পারে। এই ধরনের লিখিত নথি বা এই ধরনের লিখিত মেল যদি আমরা প্রত্যেকে নিজেদের রাজনৈতিক নেতাদের যে অধিষ্ঠান করছে, যিনি সব থেকে হেড, অর্থাৎ আমাদের প্রাইম মিনিস্টারকে যদি আমরা দিই, বা আমাদের প্রেসিডেন্টকে যদি আমরা দিতে পারি, তো তাহলে তারা অবশ্যই এই বিষয়ে ভেবে দেখবে। আর সাধারণ মানুষের যেখানে জনমত তৈরি হবে, সেখানে কিন্তু সেই বিষয়টা ঘটতে বাধ্য। আমি শুধু আমার থট শেয়ার করলাম, এখানে বাস্তবতা থাকুক বা না থাকুক, আপনারা একবার ভেবে দেখবেন, এটা হলে কি ভালো হতো না? সাধারণ মানুষের কি উপকার হতো না? আমি যে কথাগুলো বললাম, সেগুলো কি খুব মিথ্যে? সেগুলো কি খুব ভুল? একবার বিচার করে দেখুন। যদি আমি ভুল হই তো ঠিক আছে, আর যদি আমি ঠিক হই, তাহলে অবশ্যই এই চ্যানেল থেকে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটা প্রত্যেককে শেয়ার করবেন, কারণ এটা প্রত্যেকের জানার দরকার আছে। আমার সঙ্গে অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ।